প্রিয়া এবং রিঙ্কি দুই বোন তাদের দাদা কমল এবং বৌদি প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে। কিছুদিনের মধ্যেই প্রিয়ার দাদা বৌদি এক বড়লোক পরিবার দেখে প্রিয়ার বিয়ে দেয়। আর অন্যদিকে রিঙ্কি যেহেতু নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করে, তাই সে অতটাও বড়লোক শ্বশুরবাড়িতে সংসার করার সৌভাগ্য পায় না। রিঙ্কির স্বামী রোহান ছিল মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই সে কোনো মতেই নিজেদের সংসার চালায়। আর দেখতে দেখতে বছর ঘুরে রাখি উৎসবের দিন চলে আসে। বৌদি, কালকে রাখি বন্ধন, তুমি দাদাকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো। আমি কিন্তু অনেক খাওয়া দাওয়ার আয়োজন করেছি, কারণ আমার একটা মাত্র দাদা বলে কথা। আর হ্যাঁ, কালকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তোমরা আমার বাড়িতেই থাকবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন যাব না। বিয়ের পর প্রথম বছর তুমি তোমার শ্বশুর বাড়িতে রাখি পালন করবে, এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। আমি তোমার দাদাকে নিয়ে কালকে সকালবেলা উঠেই তোমাদের বাড়িতে চলে যাব। এই শুনে প্রিয়া খুবই খুশি হয় এবং ফোন রেখে সে তার শ্বশুর বাড়িতে প্রথম রাখি উৎসব পালন করার জন্য নানান রকমের দামি দামি খাবার দাবারের আয়োজন করতে শুরু করে। আর সেই সাথে পুরো বাড়ি একেবারে আলো দিয়ে এবং ফুল দিয়ে সাজিয়ে তোলে। অন্যদিকে বিমল যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তখন প্রিয়াঙ্কা রাখি বন্ধনের নিমন্ত্রণের ব্যাপারে তাকে জানায়। আমি জানতাম প্রিয়াঙ্কা যে প্রিয়া তোমাকে ফোন করবে, আর কালকে সকালবেলা উঠে আমি আর তুমি সুন্দর গিফট কিনে প্রিয়ার বাড়িতে চলে যাব রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। কেননা আমার হাতে প্রিয়া সবচেয়ে আগে রাখি পড়াবে বলে কথা। এর চেয়ে আনন্দের খবর কিছু হতে পারে? বিয়ের আগে ওই সর্বপ্রথম আমার হাতে রাখি পড়াতো, জানো। এইভাবে স্বামী স্ত্রী রাখি বন্ধন উৎসব নিয়ে আলোচনা করতে থাকে। এমন সময় হঠাৎই রিঙ্কি বিমলকে ফোন করে, কিন্তু প্রথমে বিমল কিছুতেই ছোট বোনের ফোন ধরতে চায় না, কিন্তু পরে বিরক্ত হয়ে ফোন ধরতে বাধ্য হয়। দাদা, কালকে তো রাখি বন্ধন, তাই আমি ভাবছিলাম বাড়িতে গিয়ে তোর হাতে রাখি পরিয়ে আসবো, কিন্তু তুই যদি বাড়িতে না থাকিস, তাই আমি তোকে ফোন করে বলে দিলাম কালকে সকালবেলার দিকে তুই একটু বাড়িতে থাকিস প্লিজ। না না, ভুলেও আমার বাড়িতে আসার চেষ্টা করবি না, কেননা কালকে প্রিয়া আমাকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করেছে। আর আমি প্রিয়ার বাড়ি যাওয়া ছেড়ে তোর জন্য বাড়িতে থেকে অপেক্ষা করব? ওই তো গরিব পরিবারে বিয়ে করেছিস, আর একটা সরু ফিতে টাইপের রাখি নিয়ে আসবি, সেটাকে আমার হাতে বেঁধে দিবি। সুতরাং তোকে আর আমাকে রাখি পড়াতে হবে না, আমি আমার আদরের বোন প্রিয়ার বাড়িতে রাখি পড়তে যাবো। এভাবেই বিমল তার ছোট বোনকে উল্টোপাল্টা কথা শোনায় আর মুখের উপর ফোন কেটে দেয়। রিঙ্কি এত অপমান শুনি চোখে জল চলে আসে। বিয়ের আগে প্রত্যেক বছর রাখি উৎসবে তার বড় বোন আগে বিমলের হাতে রাখি পরাতো, আর তারপরেই ছোট বোন বিমলকে রাখি পরাতো। কিন্তু ছোট বোন রিঙ্কি যেহেতু নিজে পছন্দ করে গরিব ছেলেকে বিয়ে করেছে, তাই সেই বিষয়টা বিমল মেনে নিতে পারে না। আর সেই জন্য বিমল সবসময় তার বড়লোক বোনের হয়ে কথা বলে। রোহান, তোমাকে কালকে আর কোনো বাজার করতে হবে না, কারণ আমার দাদা বাড়িতে থাকবে না, তাই কিছু কেনাকাটা করার দরকার নেই। আমি ভেবেছিলাম কালকে ইলিশ মাছ কিনে নিয়ে গিয়ে দাদাকে রান্না করে খাওয়াবো, কিন্তু তোমার দাদা তো আমার কাছে রাখি পড়তেই চায় না, তাই এসবের কোনো দরকার নেই। আর হ্যাঁ, আমি আমার দাদার জন্য যে রাখিটা কিনে এনেছি, সেটা আমি ভালো করে তুলে রেখে দেব। রিঙ্কির মুখে এমন কথা শুনে রোহানেরও খুবই খারাপ লাগে, আর রোহান গরিব হওয়ায় নিজেকে দোষারোপ করতে শুরু করে। দেখতে দেখতে একদিন কাটে, আর পরের দিন ছিল রাখি বন্ধনের উৎসব। রাখি বন্ধনের দিন সকালবেলা বিমল একটা সুন্দর পাঞ্জাবি পরে তার বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। বিমল এবং তার বউ ক্যাব বুক করে প্রিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কি ব্যাপার, তুমি চুপ করে বসে আছো কেন? একটু পরেই তো আমরা প্রিয়াদের বাড়িতে চলে যাব, আর প্রিয়াদের বাড়ির সামনে কিন্তু বড় কোনো শপিং মল নেই, তাই আমরা বরং সামনের শপিং মল থেকেই প্রিয়ার জন্য দামি দামি গিফট কিনে নিই। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই যে ড্রাইভার দাদা, গাড়িটাকে একটু সাইড করান তো, আমি রাখি বন্ধনের জন্য গিফট কিনতে যাব। এই শুনে ড্রাইভার গাড়ি সাইড করে দিলে বিমল এবং প্রিয়াঙ্কা প্রিয়ার জন্য দামি দামি গিফট কিনতে চলে যায়। তারা দুজনে মিলে দামি দামি শাড়ি গহনা অনেক কিছুই কেনে। কেনাকাটা হয়ে গেলে তারা আবার গাড়িতে উঠে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রিয়ার বাড়িতে গিয়ে পৌঁছায়। প্রিয়া তার দাদা বৌদিকে দেখে খুবই খুশি হয়, আর সে বাড়ির দরজায় তাদেরকে বরণ করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকে। দাদা, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। দেখ, তোর জন্য আমি আমার শ্বশুর বাড়ি কি সুন্দর করে সাজিয়েছি। আমার দাদা প্রথমবার আমার শ্বশুর বাড়িতে রাখি পড়তে এসেছে, এর থেকে আনন্দের ব্যাপার আর কি হতে পারে। আই এম সো এক্সাইটেড। আরে এই নে, তোর জন্য আমি রাখির গিফট এনেছি। বিয়ের পর তো প্রথম রাখি, তাই তোকে ভালো ভালো গিফট না দিলে হয় বল? আর তাড়াতাড়ি করে আমার হাতে রাখিটা পরাতো, আমার ভীষণ খিদেও পেয়েছে। আর আমি যে মটন কষা ইলিশ মাছের ঝোল ভালোবাসি, সেটা রান্না করেছিস তো? শেয়ার বলতে, তোর জন্য আমি স্পেশালি সব রান্না বড় বড় রেস্টুরেন্টে শেফকে দিয়ে রান্না করিয়েছি, আর তোর রাখিটাও আমি একটা বড় শোরুম থেকে কাস্টমাইজ করে বানিয়েছি। এই কথা শুনে বিমল খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই প্রিয়া সেই দামি রাখি তার দাদার হাতে পরিয়ে দেয়, আর এভাবেই রাখি বন্ধনের দিন তারা সবাই মিলে আনন্দ করতে শুরু করে।
আর কিছুক্ষণ পরেই তারা সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করতে শুরু করে। কিরে দাদা, তুই কি রিঙ্কির বাড়িতে রাখি পড়তে যাবি না? রিঙ্কি তোকে নিজের শ্বশুর বাড়িতে ইনভাইট করেনি? না না, তুই খেপেছিস নাকি? আমি ওর ওই গরিব শ্বশুর বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন করতে যাব? আর হ্যাঁ, ও আমাকে কালকে ফোনও করেছিল, বলছিল যে আমাকে রাখি পড়াতে আসবে, কিন্তু আমি না করে দিয়েছি। কেননা ওর ওই গরিব বরকে আমার একদম সহ্য হয় না। আমার বাড়িতে আসবে, আমাকে রাখি পড়াবে, আর আমার বইয়ের ঘাড়ের ওপরে বসে গিলে চলে যাবে। বিমলের কথা শুনে প্রিয়া জোরে জোরে হেসে ওঠে, কারণ সেও রিঙ্কি এবং রিঙ্কির স্বামীকে ঠিক পছন্দ করতে পারে না। তাই প্রিয়াও তার ছোট বোনের নামই দাদার সঙ্গে পরনিন্দা পরচর্চা করতে শুরু করে দেয়। ঠিক বলেছিস দাদা। আর জানিস, কিছুদিন আগে ওর নিজের বরের জন্য আমার কাছে চাকরি চাইতে এসেছিল। আমি তো আমার বরকে একদমই বারণ করে দিয়েছি যে একদম ওদেরকে চাকরি দেওয়ার কোনো দরকার নেই। যখন ওই গরিব ছেলেটাকে বিয়ে করেছিল তখন ওর কিছু মনে ছিল না। আর আমার তো মনে হয় আজকে রাখির দিনেও তোর কাছে কোনো ধান্দা করতে আসবে। আচ্ছা ছাড় এখন ওসব কথা। এই বলে প্রিয়া তার দাদাকে গরম গরম ইলিশ মাছ নিজের হাতে পরিবেশন করে খাওয়ায়। আর রাখির উপহার হিসেবে তার দাদাকে একটা বড় হিরে চেন এবং ওয়াশিং মেশিন গিফট করে। সেই উপহার পেয়ে বিমল এবং তার বউ খুবই খুশি হয়। অন্যদিকে বিমলের ছোট বোন বারবার রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানানোর জন্য বিমলকে ফোন করতে থাকে, কিন্তু বিমল কিছুতেই ফোন ধরতে চায় না। আর এর ফলে রিঙ্কি তার নিজের দিদিকেই ফোন করে। কি হয়েছে রে, তুই আজকে আবার আমাকে ফোন করতে গেলি? এখন আমি রাখি উৎসব পালন করতে ভীষণ ব্যস্ত আছি, আমাকে একদম ডিস্টার্ব করবি না, ঠিক আছে? না আসলে আমি অনেকক্ষণ ধরে দাদাকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করছিলাম, কিন্তু দাদা তো আমার ফোন ধরছে না। তাই আমি ভাবলাম বিমলটা তোর বাড়িতেই তো গেছে, তাই তোকে একবার ফোন করি দাদার সঙ্গে কথা বলবো বলে। তুই আমার হয়ে দাদাকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে দিবি। আর দিদি, তোকেও রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই আমার সাথে একদম নাটক করবি না, ঠিক আছে? কারণ আমি ভালো করেই জানি তোর এখন টাকার দরকার। রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে আমাদের কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা করছিস, তাই তো? আর শোন, এরপর থেকে কোনো রকমের শুভেচ্ছা জানাতে আমাকে কিংবা দাদাকে ফোন করার দরকার নেই। এই বলে প্রিয়া ফোন রেখে দেয়। আর রাখি বন্ধনের দিন এরকম অপমানিত হয়ে রিঙ্কি ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। সেই মুহূর্তে হঠাৎ করে রিঙ্কির দরজার কলিং বেল বেজে ওঠে। আর সে দরজা খুলে দেখে যে একটা ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, আর তার হাতে রাখি বন্ধনের জন্য একটা গিফটও আছে। দাদা, এই পার্সেলটা আমার আর লাগবে না, এটা ফেরত দিয়ে দিন, কিংবা আমার অর্ডারটা ক্যান্সেল করে দিন। কারণ আমার দাদা আমার কাছে রাখি পড়তে চাইছে না, তাই বেকার বেকার রাখি বন্ধনের গিফট নিয়ে আমি কি করব? আমার দাদার কাছে এই গিফটের কোনো মূল্য নেই। দেখুন, আজকে রাখির দিন, আর এই অর্ডারটা যদি পূর্ণ না হয় তাহলে আমার মাহিনা ঢুকবে না। সুতরাং দয়া করে এই অর্ডারটা ক্যান্সেল করে দেবেন না, আর একটা বারের জন্য গিফটটা রেখে নিন। দেখবেন আপনার দাদা ঠিক আপনার কাছে রাখি পড়তে আসবে, কিন্তু এই গিফট আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি কেন বুঝতে চাইছেন না? আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন আপনি। আমার দাদা আমার কাছ থেকে কোনো রকম গিফট নিতে চাই না, এমনকি আমার কাছ থেকে রাখিও পড়তে চাই না। তাই আমি এই গিফটটা রেখে বেকার বেকার কি করব বলুন? এভাবেই কথা বলতে বলতে রিঙ্কি সেই ডেলিভারি বয়ের সামনে কেঁদে ফেলে। আর এই দেখে সেই ডেলিভারি বয়েরও খুবই কষ্ট হয়। আপনার কান্না দেখে আমার ভীষণ পরিমাণে কষ্ট লাগছে। আর আজকে যদি আমার একটা বোন থাকতো তাহলে আমি দাদা হিসেবে কোনোদিন আমার বোনের চোখে জল আসতে দিতাম না। তাই আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আজকে আপনি আমার হাতে রাখি পরিয়ে দিন, আর এই গিফটটা আপনি আমাকে দিন। আমি আমার বোনের হাত থেকে গিফট পেলে খুব খুশি হব। দেখুন, আমার হাতে একদম ফাঁকা হয়ে আছে। রিঙ্কি এই কথা শুনে নিজের কান্না কিছুতেই ধরে রাখতে পারে না, কারণ একজন ভাই যে তার কাছ থেকে রাখি পড়তে চায় না, সে তার জন্য কান্নাকাটি করছে, কিন্তু একজন জেচে পড়ে তার কাছে রাখি পড়তে চাইছে। এর ফলে রিঙ্কি সঙ্গে সঙ্গে ঘর থেকে তার দাদার জন্য তুলে রাখা রাখি নিয়ে চলে আসে। আর সেই রাখি সে ডেলিভারি বয়ের হাতে পরিয়ে দেয়। এমনকি রিঙ্কি সেই উপহার ডেলিভারি বয়কেই দিয়ে দেয়। দিদি, আপনি খুব ভালো থাকবেন। আর এই নিন আমার তরফ থেকে আপনার একটা গিফট। আপনি যেমন আমাকে গিফট দিলেন এবং আমারও আপনাকে গিফট দিয়ে কর্তব্য, তাই 100 টাকা রাখুন, আপনি মিষ্টি কিনে খাবেন। এই বলে ছেলেটি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর রিঙ্কি রাখির গিফট হিসাবে টাকাটা তুলে রেখে দেয়। আর রিঙ্কি সেই ডেলিভারি বয়কে নিজের ভাই হিসেবে রাখি পরাতে পেরে মনে মনে খুবই খুশি হয়। এর থেকে ভালো রাখি বন্ধন উৎসব রিঙ্কি আগে কখনো পালন করতে পারেনি। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর চোখের সামনে 1 বছর পেরিয়ে পরের বছর রাখি উৎসবের দিন চলে আসে। আর হঠাৎ করে প্রিয়া একদিন তার দাদাকে ফোন করে। দাদা, আমি বাধ্য হয়ে তোকে ফোন করছি। আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করছে। আমি যেই বলেছি যে তোকে আমি রাখি বন্ধনের জন্য আমার বাড়িতে ডাকবো, তখন থেকে আমার উপর অত্যাচার করছে। ওরা ভাবছে তুই আর বৌদি নাকি শুধুমাত্র টাকা দেখে আমাদের সঙ্গে মিশিস, কিন্তু এটা তো সত্যি নয়। বল, আমি ঠিক করেছি আমি সব ছেড়ে বাপের বাড়িতে ফিরে যাব, আর আমি বাপের বাড়িতে গিয়েই তোকে রাখি পরাবো।
প্রিয়াকে এরকম কান্নাকাটি করতে দেখে বিমল খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে মনে মনে একদমই চায় না যে তার বিবাহিত বোন বাপের বাড়িতে চলে আসুক, তাহলে সমাজে তাকে নানান রকম কথা শুনতে হবে। তাই বিমল তার বোনকে নিজের বাড়িতে আসতে বারণ করে দেয়। এর ফলে প্রিয়ার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ যেখানে প্রিয়া তার দাদাকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে সেখানে বিমল তার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছে। প্রিয়া, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই একজন বিয়ে করা বউ হয়ে কেন আমার বাড়িতে এসে থাকবি? আর আমার বউ একদম মেনে নেবে না এটা যে ননদ বাড়িতে এসে থাকুক। তাই তুই তোর বরের সাথেই মানিয়ে নে। আর হ্যাঁ, আমি না হয় রাখি পড়তে নাই গেলাম, তাই বলে তুই আমাকে রাখি পরানোর জন্য সংসার ছেড়ে চলে আসবি? এরকম রাখি বন্ধন উৎসবের কোনো দরকার নেই। এই বলে বিমল ফোন কেটে দিলে প্রিয়া আরো বেশি কান্নাকাটি করতে শুরু করে, আর অন্যদিকে প্রিয়ার স্বামী তার উপর আরো অত্যাচার করতে থাকে। এর ফলে প্রিয়া কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে রিঙ্কির শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে রিঙ্কিকে সব সত্যি ঘটনা জানায়। দিদি, তুই ভুলেও তো শ্বশুর বাড়িতে যাবি না, তুই আমার সঙ্গেই থাকবি। আমি নুন ভাত ফ্যান ভাত যাই খাবো তুইও তাই খাবি। আর দাদাও তোকে এরকম ভাবে অপমান করবে আমি তো ভাবতেই পারিনি। তুই আগের বছর যে দাদাকে এত আদর করে রাখি পরিয়েছিস, আর এই বছর সেই দাদা তোকে নিজের বাড়িতেই ঢুকতে দিচ্ছে না। ছাড়, এসব কথা বাদ দে এখন, চল তুই কিছু খেয়ে নিবি। এই কথা শুনে প্রিয়া ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, আর প্রিয়া তার ব্যাগে করে যে রাখি তার দাদাকে পরাবে বলে নিয়ে এসেছিল সেই রাখিটা বের করে প্রিয়া তার ছোট বোনের হাতে পরিয়ে দেয়। আর বড় দিদি ছোট বোনের হাতে রাখি পরাচ্ছে দেখে রিঙ্কিও তার বড় দিদির হাতে রাখি বাঁধে। কে বলেছে রাখি বন্ধন উৎসব শুধু ভাই বা দাদার হাতে রাখি পরানোর জন্য? আজকে আমি আমার ছোট বোনকে রাখি পরিয়ে রাখি উৎসব পালন করলাম, আর প্রত্যেক বছর আমি এভাবেই তোর হাতে রাখি পরাতে চাই। এভাবেই দুই বোন খুবই খুশি হয়ে রাখি উৎসব পালন করে। আর অন্যদিকে রাখি বন্ধনের দিন বিমল যখন দেখে যে তার হাতে কেউ রাখি পরায়নি, এই দেখে বিমলের খুবই খারাপ লাগে, আর সে নিজের ভুল বুঝতে পারে। আর তখনই বিমল তার দুই বোনের কাছে গিয়ে ক্ষমা চায়। শেষ পর্যন্ত দুই বোন আবার ভালোবেসে তাদের একমাত্র দাদাকে রাখি পরায়। রিচা খুবই অহংকারী প্রকৃতির মেয়ে ছিল। তার সুন্দর রং এবং রূপের উপর ভীষণ পরিমাণে অহংকার ছিল। সে সবসময় নিজের অহংকারের কারণে তার কালো বৌদি বিমলাকে অপমান করে, আর বিমলার সঙ্গে ভীষণ পরিমাণে হিংসাও করে। তার হিংসার একমাত্র কারণ ছিল বিমলার প্রতি শ্বশুরবাড়ির পরিবারের ভালোবাসা। বিমলাকে তার শাশুড়ি মা রানী দেবী আর স্বামী রতন খুবই স্নেহ করত, আর এই স্নেহ রিচার দু চোখের বিষ হয়ে ওঠে। ফলে সে সবসময় নিজের বৌদিকে কটু কথা শোনায় এবং ছোট করে। এমনই একদিন, হ্যাঁ রাজ, আমি সত্যিই তোমাকে ভীষণ ভালোবাসি। আর কিছুদিন অপেক্ষা করো, আমি দাদা আর মাকে তোমার ব্যাপারে জানিয়ে দেব। তারপর আমরা দুজনে বিয়ে করে অনেক সুখে শান্তিতে সংসার করব। শুধুমাত্র আমার এই বদমাস বৌদিটা আমাদের সংসারে বাধা না দিলেই হলো। ঠিক এমন সময় বিমলা ঘর ঝাড়ু দিতে দিতে ননদের ঘরে ঢুকে আসে, আর এই দেখে রিচা তার উপর প্রচন্ড রেগে যায়। বৌদি, তোমার তো দেখছি কোনো ব্যানার্স নেই। আমার ঘরে ঢোকার আগে তোমাকে কতবার বলেছি যে একবার নক করে তারপরে তুমি আমার ঘরে ঢুকবে? নাকি তুমি আমার ঘরে ঢোকার আগে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করো না? ডিসগাস্টিং। আসলে তুমি গরিব পরিবার থেকে এসেছো, তাই তোমার কোনো ম্যানার্স নেই। বাজে কথা কেন বলছো রিচা? তোমার ঘরে ঢোকার আগে আমি অনেকবার তোমাকে নক করেছি, কিন্তু তুমি তো শুনতেই পাওনি। সেই কারণে বাধ্য হয়ে আমাকে ভেতরে ঢুকে আসতে হলো। অবশ্য নিজের প্রেমিকের সঙ্গে গল্পে মশগুল থাকলে যা হয় আর কি। বৌদি, তুমি কিন্তু এবার ভীষণ বাড়াবাড়ি করছো। আমার পার্সোনাল ম্যাটারে তুমি কোনো কথা বলবে না। তোমার তো দেখছি যত বড় মুখ নয় তত বড় কথা। এই বলে রিচা ফোন কেটে দেয় এবং রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বিমলার নিজের ননদের ব্যবহার দেখে খুবই খারাপ লাগে, কিন্তু সে এই ব্যাপারে কাউকে কিছু বলে না। এইভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রিচার আইসক্রিম খাওয়ার খুবই ইচ্ছা করে, তাই সে আইসক্রিম খাওয়ার আবদার করবে বলে তার দাদার কাছে চলে যায়। রিচা তার দাদার কাছে আইসক্রিম কিনে দেওয়ার জন্য বায়না করতে শুরু করে। এই তো দুদিন আগে অফিস থেকে আসার সময় তোর জন্য চকোবার আইসক্রিম এনে দিলাম, তোর এখন আবারও আইসক্রিম খেতে ইচ্ছে করছে? এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, তাই এত বেশি আইসক্রিম খেলে তো শরীর খারাপ হতে পারে। আমি কোনো কথা শুনতে চাই না দাদা, তোকে আইসক্রিম কিনে দিতেই হবে। আমি জানি ভালো করেই বৌদি নিশ্চয়ই তোকে আমাকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য বারণ করেছে, তাই না? কিন্তু বিশ্বাস কর, আমার এখন আইসক্রিম খেতে খুবই ইচ্ছা করছে রে দাদা। তোমার একেই ভীষণ ঠান্ডা লেগেছে রিচা, আর তুমি আমাকে বলছিলে যে তোমার গলা খুশখুশ করছে। এখন আবার তুমি আইসক্রিম খেতে চাইছো? আর রতন, তোমার বোনকে এভাবে লাই দিয়ে মাথায় তুলো না, পরে তুমি সমস্যায় পড়তে পারো।
ওই যে জ্ঞানের মাস্টার মশাই চলে আসলো। বৌদি, তোমাকে এত জ্ঞানের কথা বলতে বলিনি আমি। আর আমি তোমার বরের টাকাই খাচ্ছি বলে তোমার এত গায়ে লাগছে? আমি এখন আইসক্রিম খাবো, আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা বৌদি, তোমার বাবা তো মনে হয় তোমাকে কোনোদিনও দামি আইসক্রিম কিনে খাওয়ায়নি, বলো? উফ, আমার আর এই জ্বালাতন ভালো লাগে না। ঠিক আছে, আমি আইসক্রিম এনে দিলে তোর যদি ভালো লাগে তাহলে আজকে আমি তোকে আবার আইসক্রিম নিয়ে এসে খাওয়াচ্ছি। এই বলে রতন নিকটবর্তী আইসক্রিমের দোকানে যায় এবং সেখান থেকে তার বোনের জন্য একটা চকোবার আইসক্রিম এবং তার বউয়ের জন্য একটা স্ট্রবেরি আইসক্রিম নিয়ে চলে আসে। রতন বাড়িতে এসে দুটো আইসক্রিম তার বোন এবং বউয়ের হাতে ধরিয়ে দেয়, কিন্তু রিচা এমন বদমাইশ মেয়ে ছিল যে তার বৌদির হাতে থাকা আইসক্রিমের দিকেই নজর পড়ে। আমি ওই আইসক্রিমটা খাবো, তুই বৌদিকে স্ট্রবেরি আইসক্রিম এনে দিয়েছিস, তাই আমিও স্ট্রবেরি আইসক্রিম খাবো। বৌদি, তোমার আইসক্রিমটা আমাকে দাও। তোর এতদিন ধরে তো চকোবার আইসক্রিম প্রিয় ছিল, তাই তো আমি তোকে আইসক্রিমটা এনে দিয়েছি। কিন্তু এখন তোকে স্ট্রবেরি আইসক্রিম খেতে হবে, যেহেতু আমার বাবা স্ট্রবেরি খাচ্ছে, তাই তো? এই নাও, তুমি স্ট্রবেরি আইসক্রিম খাও আর আমাকে তোমার হাতে থাকা আইসক্রিমটা দিয়ে দাও, তাহলে যদি তুমি শান্তি পাও তাই হোক। এই বলে বিমলা তার ননদকে স্ট্রবেরি আইসক্রিম দিয়ে দেয়, কিন্তু তার ননদ বিমলাকে চকোবার আইসক্রিম দিতে চায় না। সে স্ট্রবেরি আইসক্রিমও খায়, আবার চকোবার আইসক্রিমটাও খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রিচা ধীরে ধীরে আরো বেশি পরিমাণে অহংকারী হয়ে ওঠে। একদিন হঠাৎ করে বাড়ির কাজ করতে করতে বিমলার খুবই শরীর খারাপ করে, তাই তাকে ডাক্তার দেখানো হলে সবাই জানতে পারে যে বিমলা 2 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তাতেও রিচার কিছু যায় আসে না, সে তার বৌদিকে দিয়ে এখনো বেশি পরিমাণে খাটানোর চেষ্টা করতেই থাকে। তুমি এরকম পাতলা চিকেন স্যুপ রান্না করেছো কেন বৌদি? আমি একেবারে চিকেন স্যুপ খেতে পছন্দ করি না, তাই তুমি আমাকে হোয়াইট সস পাস্তা করে নিয়ে এসে দাও, আমি না হলে কোনো খাবারই খাবো না। রিচা, সকাল থেকে আমার শরীরটা ভালো নেই আর আমার পাটাও ভীষণ ফুলেছে, তাই আমার পায়ে ব্যথা করছে বলে আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি না। আজকে দয়া করে তুমি এই চিকেন স্যুপটা খেয়ে নাও, পরের দিন না হয় আমি তোমাকে পাস্তা বানিয়ে খাওয়াবো। এই রিচা, তুই একটু বস, আমি তোকে হোয়াইট সস পাস্তা বানিয়ে নিয়ে এসে দিচ্ছি। কিন্তু তুই তোর বৌদিকে আর খাটাস না এভাবে, কারণ ও অন্তঃসত্ত্বা, তাই এখন যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পরিবারেরও অনেক বড় ক্ষতি হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আর মা, তুমি কি এসব পাস্তা রান্না করতে পারো? তাই বৌদিকেই আমার জন্য এখন পাস্তা বানিয়ে নিয়ে আসতে হবে। আর বৌদি যদি না করতে চাই সেটা তো আমি শুনবো না। তাই বৌদি, তাড়াতাড়ি যাও, এতক্ষণে তুমি গেলে তোমার রান্নাও হয়ে যেত। বিমলার আর কিছু বলার থাকে না, সে পায়ে ব্যথায় চোখে জল ফেলতে ফেলতে রান্নাঘরে গিয়ে তার ননদের ফরমাইশ মতো হোয়াইট সস পাস্তা বানাতে থাকে। কিছুক্ষণ পর বিমলা তার ননদকে পাস্তা রান্না করে দিলে তার ননদ গপ গপ করে সমস্ত পাস্তা একাই খেয়ে ফেলে। এভাবেই কিছুদিন কাটে। একদিন রানী দেবী তার বৌমা এবং মেয়ের জন্য দুটো সুন্দর সুন্দর সালোয়ার স্যুট নিয়ে আসে। বৌমা, এই গোলাপি কালারের সালোয়ার স্যুটটা তুমি নাও, আর রিচা, তুই এই নীল কালারের সালোয়ারটা পরবি। এই দুটো সালোয়ার স্যুটে তোদের দুজনকে খুব ভালো মানাবে। মা, আমি ওই গোলাপি কালারের সালোয়ার স্যুটটা নেব। আর তুমি বৌদিকে এত ভালো সালোয়ার স্যুটটা দিয়ে দিলে, ওই রংটা পরলে আমাকে বেশি ভালো লাগবে। আর তুমি আমার জন্য এরকম একটা সস্তা সালোয়ার স্যুট নিয়ে চলে এসেছো। এই বলে রিচা তার বৌদির হাত থেকে গোলাপি কালারের সালোয়ার স্যুটটা ছিনিয়ে নেয়। তুমি সবসময় আমার উপর হিংসা করো কেন রিচা? মা যেই আমাকে একটা সালোয়ার স্যুট দিল, তুমি অমনি আমার কাছ থেকে সেটা ছিনিয়ে নিলে আর নিজের সালোয়ার স্যুটটা আমাকে দিয়ে দিলে। তোমাকে হিংসা করতে আমার বয়েই গেছে। আর তোমার কালো গায়ের রঙে এরকম গোলাপি কালার মানাবে না। আমি যেহেতু ফর্সা, আমি এত সুন্দর, তাই আমি এই গোলাপি রঙের সালোয়ার স্যুটটাই পরবো, কারণ এটা আমার গায়ে মানাবে। আর তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে তুমি আকাশি রংটা পরতে পারো, ওকে? এই বলে রিচা সেখান থেকে চলে যায়। বৌমা, তুমি তোমার ননদের উপর রাগ করো না, কারণ ছোটবেলা থেকেই ও একটু অহংকারী ধরনের। আসলে বাড়ির একমাত্র মেয়ে তো, তাই বেশি করে আদর পেয়ে বাদর হয়ে গেছে। তুমি যেহেতু এখন এই বাড়ির বউ হয়ে এসেছো, তাই ও তোমার সঙ্গে হিংসা করছে, কিন্তু আমরা তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ মা, আমি জানি, তাই আমি আমার ননদের কথাই কোনো খারাপ কিছু মনে করি না, কোনো ব্যাপার নয়। এই বলে বিমলা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে প্রায় 7 মাস কেটে যায়। আর এই কটা মাসের মধ্যে যখনই রতন তার বউয়ের জন্য ভালো ভালো ফল নিয়ে আসে কিংবা ভালো ভালো খাবার নিয়ে আসে, তখন রিচা সমস্ত খাবার একাই খেয়ে নেয়। ফলে তার বৌদি সেরকম ভাবে ভালো মন্দ কোনো খাবার খেতে পায় না। একদিন
রিচা, আজকে বাড়িতে কেউ নেই আর আমার ডেলিভারি ডেট এগিয়ে আসছে, তাই আমাকে এখন রুটিন চেকআপের জন্য যেতে হবে। তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে খুব ভালো হবে। তুমি কি যাবে আমার সঙ্গে? তোমার সঙ্গে এখন ডাক্তারখানায় গিয়ে বসে থাকতে আমার বয়েই গেছে, কারণ এখন আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করব, আর আমি অলরেডি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, তাই আমি চললাম। এই বলে রিচা নিজের ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যায়। কিন্তু এমন সময় বিমলার ভীষণ পরিমাণে শরীর খারাপ করতে শুরু করে। সে পেছন থেকে বারবার ডাকলেও রিচা কোনো মতেই তার বৌদির দিকে তাকায় না। রিচা, তুমি প্লিজ যেও না, কারণ আমার ভীষণ পেটে ব্যথা করছে আর এখন বাড়িতে কেউ নেই, তাই আমাকে ডাক্তারখানায় এক্ষুনি নিয়ে যেতে হবে। প্লিজ রিচা, তুমি যেও না, আমাকে নিয়ে চলো হসপিটালে। আমার বয়ে গেছে বৌদি তোমার সঙ্গে হসপিটালে যেতে। তোমার শরীর খারাপ করছে, তাতে আমি কি করব? তোমার জন্য আমি আমার বিউটি নষ্ট করব? এখনকার দিনের প্রেগনেন্ট মহিলারা নিজেরাই ডাক্তারখানায় যেতে পারে, তাই তুমিও যদি পারো তাই করো। এই বলে রিচা তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামতে যায়, আর হঠাৎ করে পা পিছলে রিচা হুড়মুড় করে সিঁড়ি থেকে মাটিতে পড়ে যায়। ফলে রিচার ভীষণ পরিমাণে মাথায় চোট লাগে আর গলগল করে রক্ত পড়তে থাকে। অন্যদিকে বিমলার পেটে ব্যথাও যেন বাড়তে থাকে, কিন্তু সে নিজের পেটে ব্যথাকে উপেক্ষা করে তার ননদের কাছে দৌড়ে আসে। উফ, তুমি চিন্তা করো না রিচা, আমি তোমাকে কিছু হতে দেব না। আমি থাকতে তোমার কিছু হতে পারে না। আমি যে করেই হোক তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব। ওরে বাবা, আমার পেটে ভীষণ ব্যথা করছে। এই বলে বিমলা নিজের পাড়া প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে চলে যায়। বৌমা, একি তোমাকে তো এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যাওয়া দরকার। আমার ননদ পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই ওকে এখন বাঁচানো দরকার। আপনি দয়া করে আমাদেরকে নিয়ে হসপিটালে চলুন, না হলে আমরা দুজনেই আজকে মরে যাব, আর আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই আমার পেটের মধ্যেই শেষ হয়ে যাবে। এই শুনে শিবমের মা তাড়াতাড়ি করে বিমলার সঙ্গে তাদের বাড়িতে আসে। শিবমের মা তখনই ননদ এবং বৌদি দুজনকেই অটোতে করে নার্সিং হোমে নিয়ে চলে যায়। তাদের দুজনেরই চিকিৎসা শুরু করা হয়। নার্সিং হোম থেকে রতন এবং রানী দেবীকে ফোন করে খবর দেওয়া হলে তারাও নার্সিং হোমে চলে আসে। ডাক্তারবাবু রিচার মাথায় ব্যান্ডেজ করে দেয়। ডাক্তারবাবু, আমার বৌদি কেমন আছে? আর আমার বৌদির সন্তান ঠিক আছে তো? আমার খুব ভুল হয়ে গেছে। আমি যদি তখন বৌদির কথা শুনতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। আপনি যে করেই হোক আমার বৌদিকে বাঁচিয়ে নিন ডাক্তারবাবু। আপনি চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু দৌড়াদৌড়ি করার ফলে ওনার কিছু কমপ্লিকেশন তৈরি হয়েছে, তাই আমি যত সম্ভব চেষ্টা করছি ওনার সন্তানকে বাঁচানো সম্ভব হয় কিনা। ডাক্তারবাবু অনেক প্রচেষ্টা করে শেষ পর্যন্ত অপারেশনের মাধ্যমে বিমলাকে সুস্থ করে তোলে, আর বিমলা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সেই সন্তানের মুখ দেখে পরিবারের সকলে ভীষণ পরিমাণে খুশি হয়। বৌদি, আমার খুব ভুল হয়ে গেছে। আজকে আমার জন্য তোমার আর আমার ছোট্ট ভাইজির অনেক ক্ষতি হয়ে যেত। আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমি সবসময় তোমার কথা শুনে চলবো। আমাকে ক্ষমা করে দাও বৌদি। আমি জানতাম রিচা তুমি একদিন ঠিক শুধরে যাবে, তাই আমি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। তাই এবার থেকে তোমার ছোট ভাইজির দায়িত্ব কিন্তু তোমার, কারণ তুমি এখন পিসি হয়ে গেছো, তাই তোমাকে সব দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এই শুনে রিচা তার ভাইজিকে কোলে নেয় এবং তাকে নিয়ে রিচা খেলতে শুরু করে দেয়। আমার এই ছোট্ট মেয়েটা আমাদের পরিবারের জন্য খুব লাকি, কারণ ওই একদিনের মধ্যেই আমার 25 বছরের অহংকারী বোনকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। তাই মা, আমি খুব খুশি হয়েছি। এবার থেকে আমাদের সংসারে আর কখনো কোনো অশান্তি হবে না। এভাবেই অহংকারী রিচা আর অহংকারী থাকে না। সে তার বৌদিকে অনেক সেবা যত্ন করে এবং তার বৌদির ছোট্ট মেয়েকেও অনেক ভালোবাসে। শুধু তাই নয়, বিমলা এবং রিচা দুজনে মিলে সারা সংসারের কাজ একসঙ্গে মিলেমিশে করে। এভাবেই তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে।